হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যারা যারা এসটিসিটি এক্সাম দেবে তো অবশ্যই দেখবে যে ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে কি পলাশি থেকে বক্সারের যুদ্ধ। ঠিক আছে, তো পলাশি থেকে যে বক্সার যুদ্ধ অবধি আছে এই পার্টটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই হিসাবে আজকে আমরা এখানে কি শিখব, প্রথমে শিখব উপনিবেশ কি, কারণ এটা শিখতেই লাগবে, কারণ এটা এর সাথে ইন্টার রিলেটেড। ঠিক আছে, কি ইন্টার রিলেটেড। আর তারপর কি শিখব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ বিরুদ্ধ পলাশির যুদ্ধ। তো যদি ভিডিও 10 মিনিট ক্রস করে তাহলে আমি পার্ট 2 বানাবো। ঠিক আছে, তো চলো দেখি কী কী আছে। তো উপনিবেশ কি, যখন একটা দেশ, ঠিক আছে, ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অন্য কোনো ভৌগোলিক অঞ্চল বা দেশ থেকে নিয়মিতভাবে সম্পদ আহরণ করে বা আদায় করে, তখন ওই ভৌগোলিক অঞ্চল বা দ্বিতীয় দেশটিকে প্রথম দেশটির উপনিবেশ বলা হয়। ধরো এই যে এ একটা দেশ, ঠিক আছে, এই এ দেশটা কি করছে, বি দেশকে কন্টিনিউয়াসলি কী করে একটা তার উপর অধিকার খাটাচ্ছে। তো বি দেশে যত অর্থনৈতিক উন্নতি আছে, যত স্বর্ণ দানা আছে, সব কিছু কী করে সে নিয়ে আসছে। তো এ বির উপর একটা উপনিবেশিক ক্ষমতা কী করছে, প্রয়োগ করে চলছে। হ্যাঁ, ওকে। তো এটা হলো কি উপনিবেশ। তো যখন সময়টা চলছে 1492, কবে, 1492। তো আমরা সবাই জানি, ছোটোবেলা পড়েছি যে 1492 খ্রিস্টাব্দে কী করেছে, কলম্বাস আমেরিকা অভিযান করেছে। তো অভিযান পর ইউরোপীয় দেশগুলির মধ্যে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা শুরু হয়। তো এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা মহাদেশে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ তৈরি হয়। এই ব্যাপারে ইংরেজ উপনিবেশ সবচেয়ে বিস্তৃত হয়। মানে এই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকেই, কিন্তু সব কিছু যত দরবার শুরু হয়, ঠিক আছে, ওই দরবারের মধ্যে কি হয়, ওই দরবারের মধ্যে কে বেশি পাওয়ারফুল ছিল, ইংরেজ। ওকে। তো ইংরেজরা কী করতো, মানে তারা বিভিন্ন দেশের উপর রাজত্ব করতো। ইনফ্যাক্ট আমরাও কিন্তু 200+ বছর কিন্তু আমরা ইংরেজদের অধীনে আমরা কী ছিলাম, পরাধীন ছিলাম। তো এখানে কি বলেছে দেখো, ব্রিটিশ উপনিবেশগুলির দেশগুলির মধ্যে ভারতবর্ষ ছিল সেরা। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরেই ভারতে উপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় সূচিত হয়। মানে যখনই পলাশি যুদ্ধ হয়, তো ওই পলাশি যুদ্ধের পরে কিন্তু এটা ফার্স্ট স্টেপ চলে যায় যে ভারত থেকে উপনিবেশিক স্তরটা বা উপনিবেশিক প্রভাবটা কী হয়, শেষ হয়। তো চলো আলোচনা করি সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে পলাশির যুদ্ধ। ঠিক আছে, সিরাজউদ্দৌলা বাংলার নবাব আলীবর্দীর 3 কন্যা, কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। ঢাকা, পূর্ণিয়া এবং পাটনার প্রাদেশিক শাসনকর্তাদের সঙ্গে তিনি তার 3 কন্যার বিয়ে দিয়েছিলেন। সুতরাং সকলের মধ্যেই উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে একটা চাপা উত্তেজনা হয়। কিন্তু আলীবর্দী তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে অত্যন্ত স্নেহ করতেন। দেখো এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট যে আলীবর্দী খাঁ তার কনিষ্ঠ যে কন্যা ছিল, নাম আমিনা বেগম, তো তার যে পুত্র ছিল সিরাজউদ্দৌলা, তাকে তিনি খুব ভালোবাসতেন বা স্নেহ করতেন, এবং জীব দশাতেই তিনি সিরাজকে উত্তরাধিকার মনোনীত করেন। মানে যখন তিনি, মানে এই যে আলীবর্দী খাঁ যখন বেঁচে ছিলেন, তখনই তিনি কী করেছেন, এই সিরাজউদ্দৌলাকে ওনার নেক্সট, মানে আলীবর্দী খাঁর পরবর্তীতে যে সিংহাসনে বসবেন এটা হলো কি সিরাজউদ্দৌলা। ঠিক আছে, অবশ্য তিনি এই মনোনয়ন আলীবর্দীর জ্যৈষ্ঠ কন্যা ঘেষ্টি বেগম এবং অপর কন্যার পুত্র সৈকত জঙ্গকে প্রচণ্ড রকম অসন্তুষ্ট করে তোলে। মানে এই যে আলীবর্দী খাঁ যে একটা স্টেপ নিচ্ছে যে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসিয়েছেন, তো ওই বিষয়টা নিয়ে, ঠিক আছে, ওই বিষয়টা নিয়ে ওনার যে জ্যৈষ্ঠ কন্যা ঘেষ্টি বেগম এবং অপর কন্যার পুত্র শৌকত জঙ্গকে প্রচণ্ড রকম তারা কী করে তিনি ক্ষুব্ধ করেন, মানে ওনার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করেন। এই মতো অবস্থায় 1756 খ্রিস্টাব্দে আলীবর্দীর মৃত্যুর পর সিরাজ সিংহাসন আরোহণ করলে প্রাসাদ ষড়যন্ত্র চরম আকার ধারণ করে। মানে এই যখনই আলীবর্দী খাঁ মৃত্যু লাভ করে, ঠিক আছে, মানে মৃত্যু হয় বা আলীবর্দী খাঁর মৃত্যু হয়েছিল, তখন কি করে, তখন সিরাজ 1756 সালে সিংহাসন দখল করছে। যখন সিংহাসন দখল করলো তখন সিরাজের প্রতি কি হয়, একটা চক্রান্ত শুরু হয়। পূর্ণিয়ার শাসনকর্তা শৌকত জঙ্গ সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। তো এই যে শৌকত জঙ্গ কে ছিলেন, পূর্ণিয়ার শাসনকর্তা। কে ছিলেন, পূর্ণিয়ার শাসনকর্তা। সে সিরাজের বিরুদ্ধে
ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর সঙ্গে যোগদান করেন নিঃসন্তান ঘেষ্টি বেগম এবং তার দেওয়ান বল্লভ। পরিস্থিতি জটিলতা লক্ষ্য করে জগৎ শেঠ এবং উমি চাঁদের মতো স্বার্থান্বেষী বণিকরাও তরুণ নবাবের বিরুদ্ধে একত্রিত হয়। মানে কোথায় আছে না, যখন মানুষের বিপদ আসে তখন চারদিকে বিপদ আসে, যেহেতু মানে ওই সময় সিরাজের বিরুদ্ধে এ যে তার যে আলীবর্দী-খাঁর যে জ্যৈষ্ঠ কন্যা, ঠিক আছে, এবং অপর কন্যার পুত্র সৈকত জঙ্গ একসাথে যখন প্ল্যান করছিল যে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে কীভাবে চ্যুত করা যায়, তখন সেই সঙ্গে এই পরিস্থিতির মধ্যে একটু মানে আরেকটু ক্রিটিক্যাল করে দেয় কে, জগৎ শেঠ এবং উমি চাঁদের মতো স্বার্থান্বেষী বণিক। ঠিক আছে, জগৎ শেঠ ছিলেন একজন বণিক এবং উর্মি চাঁদও ছিলেন একজন বণিক। তো তারা একত্রিত হয়ে সিরাজের বিরুদ্ধে মানে কী করেন, ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ধরনের আভ্যন্তরীণ গৃহবিবাদের সুযোগে মানে যেহেতু নিজেদের মধ্যে তারা ঝগড়া লাগছে বা কূটনীতি করছে, তো এই সুযোগে কে করছে, বণিক, ঠিক আছে, বণিকটার সাথেও তারা অ্যাড হয়েছিল। তো ওই সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ক্ষমতা বৃদ্ধি ঘটাতে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ হয়। এক তো তাদের মানে সিরাজের 2 মাসি, ঠিক আছে, প্লাস 1 মাসের ছেলে, তারপর 2টা বণিক, ঠিক আছে। এই যখনই মানে ইংরেজরা দেখেছে যে তাদের ভিতরের মধ্যে দ্বন্দ্ব আছে, তো আমরা এখানে অ্যাড হই, তো ইংরেজও কী করেছে, অ্যাড হয়েছে, ঠিক আছে। তো ক্রমে সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধ চরম আকার ধারণ করে, যার পরিণতিতে ঐতিহাসিক পলাশী যুদ্ধ সংগঠিত হয়। বিরোধের মুখ্য কারণগুলি কী ছিল এটা আমরা এখানে আলোচনা করব। তো যেহেতু সবাই যখন একসাথে হয়েছে, তো অবশ্যই সিরাজের সঙ্গে যুদ্ধ হবে। তো সেহেতু যুদ্ধ হয়েছে, তো যুদ্ধ যেহেতু হয়েছে, সেই যুদ্ধটাই ঐতিহাসিক পলাশী যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধের বিরুদ্ধে বা এই বিরুদ্ধের মুখ্য কারণ কী ছিল? প্রথম হলো সিরাজকে উপেক্ষা। আলীবর্দীর আমল থেকেই কোম্পানি বাংলার মনসদে একজন ক্রীড়নক নবাব বসাবার প্রচেষ্টা করেছিল। সেই লক্ষ্যে প্রাসাদ ষড়যন্ত্রে গভীরতা লক্ষ্য করে কোম্পানির কলকাতার কর্মকর্তারা সিরাজ সিংহাসনে আরোহণ করলে প্রথা অনুযায়ী নবাব দরবারে কোনো উপটোকন পাঠায়নি। এতে ইংরেজদের কার্যকলাপ সম্পর্কে সিরাজের মনে সন্দেহের সৃষ্টি হয়। মানে কি হয়েছিল, যখন ইংরেজরা ছিল তখন আলীবর্দীর সময় থেকে কিন্তু মানে ইংরেজরা বলেছিল যে তোমাদের যে সভা হবে ওইখানে একজন ইংরেজ থাকবে। তো যখন আলীবর্দী খাঁ মারা যায়, ঠিক আছে, সেই সময়তে কিন্তু এই সময় ষড়যন্ত্র শুরু হয়। তো কলকাতার কর্মকর্তারা যখন সিংহাসনে দেখেছে যে সিরাজ সিংহাসনে মানে অ্যাকসেপ্ট করেছে বা সিরাজ সিংহাসনে বসেছে, তখন মানে নিয়ম অনুযায়ী ইংরেজদের দরবারে মানে কোনো কিছু তারা মানে সে পাঠায়নি। তো এর মধ্যে ইংরেজ সিরাজের কার্যকলাপ দেখে একটু ডাউটে পড়ে যায়, না যে তার সাথে তো চুক্তি ছিল, সে চুক্তি তো কোনো কিছু করেনি। তো সিরাজের বিরোধিতার সাহায্য দান, তো সিরাজ বিরোধীদের সাহায্য দান। তো প্রাসাদ ষড়যন্ত্র নির্মূল করতে সিরাজ ঘেষ্টি বেগমকে ঢাকা থেকে মুর্শিদাবাদ এনে নজরবন্দি করে রাখেন এবং তার সমস্ত ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেন। মানে সে তো জানে তার পিছনে কে কে লেগেছে, তো সেই দিক থেকে লক্ষ্য করে সিরাজ তার মাসির নাম কি, ঘেষ্টি বেগম, ঠিক আছে। তো ঘেষ্টি বেগমকে সে কী করেছে, ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আইসে কী করছে, এখানে সে তার নজরবন্দি রাখছে এবং তার সমস্ত যে ধন সম্পত্তি ছিল সে সিরাজটা ক্যাপচার করছে। পাশাপাশি ঢাকার দেওয়ান রাজবল্লভকে রাজস্ব আদায়ের হিসাব দাখিল করতে নির্দেশ দেন। ওকে, তো রাজবল্লভ তা না করে পুত্র কৃষ্ণদাসকে ধন সম্পদ সহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন। মানে ঢাকার মধ্যে টাকা পয়সা দেখার সব কিছু দায়িত্ব সিরাজ তার রাজবল্লভকে দেয়। কিন্তু দায়িত্ব পাবার পরেও রাজবল্লভ কী করেছে, তার যে পুত্র কৃষ্ণদাস তার কাছে সমস্ত ধন সম্পদ দিয়ে সে ইংরেজদের কাছে পাঠিয়ে দেয়। সিরাজ কলকাতায় কোম্পানির গভর্নর ড্রেককে পলাতক কৃষ্ণদাসকে প্রত্যর্পণের নির্দেশ দিলে ড্রেক তা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, ইংরেজ কর্তৃপক্ষের ওই
উদ্ধত্যপূর্ণ আচরণে সিরাজ ক্ষুব্ধ হন। এছাড়া ইংরেজরা সৈকত জঙ্গকেও সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল, সে সংবাদও সিরাজ পেয়েছিলেন। ঠিক আছে, মানে এই যে কি এই রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস যখন ধন সম্পদ নিয়ে ইংরেজদের কাছে যায়, তখন ওই সময় সিরাজ খবর পেয়ে যায়। খবর পাওয়ার পর সিরাজ ইংরেজদেরকে বলেছে যে ওকে ছেড়ে দেওয়ার জন্য, ওর সাথে সিরাজের কথা আছে। কিন্তু সিরাজের কথা যে ইংরেজরা ছিল তারা কেউ পাত্তা দেয়নি। ঠিক আছে, তাছাড়া ইংরেজরা যে সৈকত জঙ্গকে সাহায্য করেছিল এই খবরটা কিন্তু সিরাজের কানে এসেছিল। তো বাণিজ্য সংক্রান্ত বিরোধ, আমাদের লাস্ট পয়েন্ট। সিরাজ লক্ষ্য করলেন কোম্পানির কর্মচারীরা দস্তক প্রথার সম্পূর্ণ অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্যের কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, এতে স্থানীয় ব্যবসায়ী এবং সরকার যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়। সিরাজ কোম্পানিকে পূর্ব শর্ত মেনে ব্যবসা বাণিজ্য নির্দেশ দিলেও কোম্পানি তা অগ্রাহ্য করে, ফলে বিরোধ চরম হয়ে ওঠে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো ভিডিওর পেছনে রিয়াকশান মানে লাইক এবং সাবস্ক্রাইব দেখে কিন্তু আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলসভাবে আছে। যদি এরকম ভিডিও আরও চাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ শুরু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।